আমন্ত্রণ ইয়াংনেট অনুষ্ঠানে। এত রাতে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, প্রথমে সবার প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ইয়াংনেট সবসময় যেমনটি বলি যে ইয়াংনেট সবসময় তরুণদের কথা বলে, তরুণরা যেসব বিষয় নিয়ে চিন্তা করে, ইয়াংনেট সেসব বিষয় নিয়ে এখানে আলোচনার চেষ্টা করে। এই মুহূর্তে সারা পৃথিবীতে যে বিষয়টি নিয়ে আলোচনা, সেটা হচ্ছে 8ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন নিয়ে এখন সারা বিশ্বে আলোচনা হচ্ছে। স্বাভাবিকভাবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীর মোড়ল হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। পররাষ্ট্রনীতি, অর্থনৈতিক কার্যক্রম সব কিছু নির্ভর করছে। সেখানে বাংলাদেশে অনেক স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে। প্রচুর মানুষ, বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেসব বিষয় আছে। কাজে খুবই গুরুত্বপূর্ণ, খুব আগ্রহের একটি জায়গা আছে। এবং তরুণরা নিশ্চয়ই আলোচনা করছেন ট্রাম্প জিতবেন না কিংবা হিলারি জিতবেন, এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টা না যে আমরা আলোচনার চেষ্টা করব। আজকে এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে একজন আছেন, সেটা আলামিন আবির। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানে শিক্ষার্থী ছিলেন, সম্ভবত পাশ করে আছেন। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেটি বলছিলাম যে এই বিষয় নিয়ে আলোচনা করব, সেই সঙ্গে আমাদের এই আমেরিকার এই নির্বাচনটিকে নিয়ে বাংলাদেশের যারা মানুষের আগ্রহের একটি প্রমাণ যদি আমি দিতে চাই, তাহলে বলতে হবে যে বাংলাদেশের যত বেশিরভাগ গণমাধ্যমের প্রতিনিধিরা এরই মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। সবগুলো টেলিভিশনের প্রতিনিধিরা আছেন, অনেক পত্রিকার প্রতিনিধিরা গেছেন, তারা রেগুলার নিউজ পাঠাচ্ছেন। আমরাও দেখছি, এই মনে হচ্ছে হিলারি জিতবে, এই মনে হচ্ছে ট্রাম্প জিতবে। তো এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তো আমাদের এটি নিউজের পক্ষ থেকেও একজন গেছেন, আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি শাহ সেখানে আছেন। তো আমরা তার কাছ থেকেও এই অনুষ্ঠানের মাঝখানে একটু জানার চেষ্টা করব যে সেখানকার আসলে নির্বাচনের প্রচারণার অবস্থাটা কী। আর যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, একটু শুরুতে জানিয়ে দিতে চাই যে আমরা প্রত্যাশা করছি যে আপনার মতামত আমরা পাবো, কারণ আপনার মতামত আমরা জানতে চাই। এত রাতে যেহেতু অনুষ্ঠানটা দেখছেন, জায়গায় একটু ফোন নাম্বারগুলো স্ক্রিনে আছে, আপনিও কিন্তু আমাদের অনুষ্ঠানে যোগ দিতে পারেন, আপনার মতামত জানাতে পারেন, যে কোনো প্রশ্ন আমাদের অতিথির কাছে করতে পারেন। আমরা আশা করছি সবাই মিলে একটা ভালো সময় আমরা কাটাবো। আচ্ছা আবির, আমি অনুষ্ঠানে যাওয়ার আগে বা একটু আলোচনা যাওয়ার আগে একটু চট করে দেখে নিই আজকের অনলাইন পত্রিকাগুলোতে হেডলাইনগুলো কী করেছে, তারপর আমরা আলোচনায় চলে আসি। অবশ্যই হেডলাইনগুলোতে নিশ্চয়ই কি বলে এই নাই, আন্তর্জাতিক বিষয়টা কম। প্রথমে হেডলাইন একদম দেশের বিষয়গুলো আছে। আমি যে প্রথম আলোর বিডি নিউজ 24-এর প্রথম যাই, তারা যে শিরোনাম করেছে, দুর্নীতির দায়ে এমপি বদির কারাদণ্ড। কক্সবাজার 4-এর যিনি এমপি আব্দুর রহমান বদি, তার দুর্নীতিদায় 3 বছরের সাজা হয়েছে, সেইটি আছে প্রথমে। ঢাকা মেডিকেলে কিশোরী ধর্ষিত, সেটি একটি নিউজ আছে। মিরাজের পরিবারের জন্য খুলনায় বাড়ি করে দেবেন প্রধানমন্ত্রী, এই ইংল্যান্ড সিরিজের খুব ভালো করার জন্য। এটা ক্রিকেটারদের জন্য বড় একটা, এটা নিয়ে কিন্তু ফেসবুকে অনেক আলোচনা হচ্ছে, কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে বলছেন, অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা, এটা প্রথম আলো যেটি করেছে, তারা বলছে রাষ্ট্রপতির একটি কমেন্ট দিয়ে তারা একটা শিরোনাম করেছে যে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে মনে হয় আপনার একটা আছে যে এই অনেক দিনভাবে হচ্ছে যে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়, কিন্তু তাদের ভোগান্তিটা এক এক বিশ্ববিদ্যালয়ে এক এক সময় ভর্তি পরীক্ষা হয়। তাদের ভোগান্তি কমানোর জন্য কেন্দ্রীয়ভাবে এক সময় একটি ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতির সমর্থন দিয়েছেন। ছোট্ট করে আপনার একটা মতামত জানতে চাইব ঢাকা বিশ্ব শিক্ষার্থী হিসেবে। আমার ব্যক্তিগত মতামত, এটা হচ্ছে বিতর্কিত বিষয়, তবে আমি যেটা বলবো, যেহেতু দেশের শিক্ষা ব্যবস্থা সব ক্ষেত্রে মানে সমান নয়, মানও সমান নয়, সেক্ষেত্রে কেন্দ্রীয়ভাবে নেওয়া হলে আমার মনে হয় না সমান মান রক্ষা করা সম্ভব হবে। আচ্ছা 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 আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একটি কমেন্ট সেখানে আছেন, অ্যাকশন শুরু হয়ে গেছে কাদের। তারপরে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই ভালো, অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন, নোবেলজয়ী অর্থনীতি, তিনি বলেছেন। এটি একটি আমি ডেইলি স্টারের অনলাইন সংস্করণের প্রথম যে শিরোনাম, সেটি হচ্ছে প্ল্যান্ড অ্যাটাক টু গ্র্যাব ল্যান্ড। ব্রাহ্মণবাড়িয়া যে শতাধিক হিন্দু পরিবারের উপরে যে আক্রমণটি হলো, তারা বলছেন, তারা মানবাধিকার কমিশন, মানবাধিকার অ্যাক্টিভিস্ট এবং হিন্দু লিডারদের কমেন্ট দিয়ে তারা বলছেন যে এটি আসলে এটি প্রি প্ল্যান অ্যাটাক হচ্ছে হিন্দুদের জমি দখল করার জন্য, এমন একটি নিউজ তারা করেছেন। আবার এবং ওই যে আওয়ামী লীগের এমপি বদির যে কি বলে কারাদণ্ড হয়েছে, সেই বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ লওয়ামেকার বদি জেল, এই বিষয়টা। এবং আজকে জেল হত্যা দিবস, এটিও একটি তাদের শিরোনাম আছে। তো এই বিষয়টা থাকবে, আমরা নিশ্চয়ই সময় পেলে আরও একটু কথা বলবো।
আমি আপনার কাছে যাবো, তবে তার আগে আমার মনে হয় একটু, যেহেতু আমাদের প্রতিনিধি মুন্নি শাহ সেখানে আছেন হ্যাঁ, নিশ্চয়ই। যুক্তরাষ্ট্রে, আমরা মানে তার পাঠানো ছোট একটা ক্লিপ দেখে নিই, তিনি সেখানে নির্বাচনী প্রচারণার পোস্টার নিয়ে সেখানে কিভাবে নির্বাচনী প্রচারণা করা হচ্ছে তার একটি নিউজ তিনি পাঠিয়েছেন, সেটা দেখে আমরা আলোচনায় ঢুকবো। ইউএস নির্বাচনের জন্য যেই পোস্টার, ব্যানার, ফেস্টুন যেসবের কথা আমরা নর্মালি আসলে নির্বাচন কেন্দ্র করে দেখতে পাই, এবং বাংলাদেশে যে কোনো নির্বাচনই হোক না কেন, এখন দোকান মালিক সমিতি বা মৎস্যজীবী সমিতির নির্বাচনেও সেই সব এলাকায় যেভাবে পোস্টারে বড় বড় নিজস্ব ছবি সহ যেভাবে ছেয়ে যায়, অন্যের বাড়ির গেট বা জানালা যেভাবে ঢেকে যায়, সেরকম দৃশ্য খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের কোথাও নেই। তারপরেও কি তাদের ক্যাম্পেইন বা পোস্টারের কোনো ব্যবস্থা নেই? সেটা দেখাবার জন্যই এই জায়গাটিতে দাঁড়িয়েছি। আমরা জানি যে এই ফ্রাঙ্কলিন কাউন্টির এখানে ভোটের ইলেকশন অফিস, এই ইলেকশন অফিসে আর্লি ভোট হচ্ছে, আর ক্যাম্পেইনগুলো যেভাবে রাখা হয় সেগুলো অনেকগুলো এখানে একসাথে আছে বলে আমি এখানে দেখাতে পারছি যে সকল ভোটার যারা নাকি প্রার্থী, তাদের নানা রকমের ইস্যু, তাদের নাম সহ সেখানে লেখা আছে, কে কোন জায়গায় লেখা আছে, ডোন্ট বি ফুল বাই কলম্বাস সিটি স্কুলস, ভোট নো অন ইস্যু 57, যেটা আগেই বলেছিলাম যে প্রপোজিশন, তাদের এক একটা স্টেটের এক এক ধরনের ইস্যু আছে, যারা এখানে ইস্যুতেও ভোট দেয়। সুতরাং ইস্যুর পক্ষে বিপক্ষেও এভাবে ক্যাম্পেইন চলে, সুতরাং সেই ক্যাম্পেইনের লেখা এখানে। আবার কিছু প্রার্থীর কথাও আছে, ডোনাল্ডের সঙ্গে যিনি আছেন ক্লিং ফর জাজ, এখানে এই স্টেটে ডোনাল্ডের সঙ্গে এই পদে ফর জাজ, এই পদে যিনি দাঁড়িয়েছেন তার নাম লেখা আছে। সুতরাং প্রার্থী এবং প্রপোজিশন, প্রার্থী এবং ইস্যু দুটোকেই ভোট দেওয়ার যেই প্রচারণা, ছবি, ব্যানার, ফেস্টুন, তার সবগুলোর চেহারাই এরকম, এবং এরকম ফাঁকা জায়গা যেখানে যেখানে পাওয়া যায়, গার্ডেন বা রাস্তার মাঝখানে যে ডিভাইডার থাকে, সেখানে এতটুকু হাইটেই এটুকুই এরকমই দেখা যায়। আমরা অন্তত যে কয়েকটি স্টেট ঘুরেছি এই মার্কিন নির্বাচন কভার করার জন্য, সেখানে এরকম দৃশ্যই দেখেছি। হয়তো অন্য কোনো স্টেটে অন্য কোনো চেহারা থাকলেও থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত 4-5টি স্টেট আমরা যে ঘুরেছি তাতে সেরকমই দেখা গেছে। খুব কম সময় বাকি আছে, তাই না? আমরা যেটা দেখলাম যে প্রায় নির্বাচন জমে গেছে ঝড়ে। আমি আপনাকে জানতে চাইবো, আমি একদম যুক্তরাষ্ট্রে নির্বাচনের পরিস্থিতি নিয়ে জানার আগে একটু আপনাকে জানতে চাইবো, বাংলাদেশে একজন, আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট, তো আপনার আগ্রহটা কীরকম, এবং আপনি যদি আপনার পরিবারের কথা জিজ্ঞেস করি, আপনার পরিবারে যারা আছেন তারা তো একদম সাধারণ মানুষ, তাদের মধ্যেই নির্বাচন, আমেরিকান নির্বাচন নিয়ে আগ্রহটা কীরকম? আসলে খুবই ইন্টারেস্টিং। প্রথমত আপনি যেটা দিয়ে আলোচনা শুরু করেছিলেন, মুরলীপনার কথা বলেছিলেন, সেই কথাটা আগে শুরু করি, তারপরে পরের বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু যেটা পরে বলছি। তো প্রথমত যে আমরা সবসময় আমাদের দেশে একটা পপুলার ডিসকোর্স যে আমেরিকার মুরলীপনা আমরা বলে থাকি, তো আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে আসলে কথাটা খুব একটা যৌক্তিক না। যেমন ধরেন 1950 থেকে 90 পর্যন্ত যখন স্নায়ুযুদ্ধ ছিল, ওই সময়টাতে দুটো বাইপোলার ওয়ার্ল্ড ছিল, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকাতে পুরো বিশ্ব বিভক্ত ছিল। সেই সময়ের ক্ষেত্রে এটা বাইপোলার ওয়ার্ল্ড ছিল। তার পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের কোলাপসের পর আমরা সবাই বলতে শুরু করি যে এটা একটা ইউনিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ আমেরিকাই হচ্ছে একটা ডমিনেন্ট পাওয়ার ওই ব্যবস্থায়। কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে 2016 সালে যেখানে ব্রিক্সের মতো একটা শক্তিশালী জোট আছে, ব্রাজিল, ইন্ডিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন আছে, যদিও ব্রিটেন সেটা থেকে বের হয়ে যাওয়ায় এটা কিছুটা দুর্বল হয়ে পড়বে, এখনও হয়নি। তো সেই প্রেক্ষাপটে এবং চায়না অনেক অর্থনৈতিক দিক দিয়ে অগ্রসর দেশ, খুব তাড়াতাড়ি আমেরিকাকে তারা টপকে যাওয়ার ক্ষমতা সামর্থ্য রাখে, হয়তো যাবে। তো সব দিক মিলিয়ে এখন কিন্তু শুধু সামরিক দিক নয়, অর্থনৈতিক দিকই সবচেয়ে বড় কনসিডারেশন। তো সেই বিবেচনায় আর আমেরিকা এখন মোরল নেই। আচ্ছা, মোরল না থাকলেও কিন্তু মানে বাংলাদেশের উন্নয়ন বলেন, বাংলাদেশের রাজনীতি বলেন, সবকিছু ভূ রাজনীতি বলেন, সবকিছুর সাথে তাদের একটা প্রভাব আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিকভাবে একটা প্রভাব আছে। এই কারণে আমাদের আগ্রহটা মনে হয় অনেক বেশি। এখন আমাদের যে আগ্রহের দুটো বিষয় থাকতে পারে। একটা হচ্ছে যে আমেরিকা আমাদের শেখাতে চায় ডেমোক্রেসি, গণতন্ত্রের কথা বলে, যে আপনার গুড গভর্নেন্সের কথা বলে, সুশাসন, আমাদেরকে অনেক কিছু শিখায়, শিক্ষণীয় অনেক বিষয় বলে সুন্দর।
তো আমি মনে করি এটা আসলে অনেকটা কন্ট্রাডিক্টরি। আপনি যদি ইউএস ইলেকশনে দেখেন, আমেরিকার যে গণতন্ত্র ইলেকশনের সিস্টেম, এটা কতটা যে অগণতান্ত্রিক সেটা আমি যদি জাস্ট কিছু ফ্যাক্ট বলি তাহলে বোঝা যাবে পরিষ্কারভাবে। সেটা হচ্ছে আমেরিকান যে ইলেকশন, এটা 1 বছর ধরে একটা প্রসেস চলে। তো প্রথমে আমরা জানি যে প্রাইমারিতে ইলেকশন হলো, প্রাইমারিতে যে রিপাবলিকান বা ডেমোক্রেটের প্রার্থী নির্বাচন করবেন, তো সেখানে যে পপুলার ভোট, যেটা মানুষের ভোটের মাধ্যমে যে প্রার্থী নির্বাচন করবেন, সেটা কিন্তু হচ্ছে না। যেমন বিশেষ করে ডেমোক্রেট দলে 1972 সাল থেকে তারা একটা নিয়ম চালু করলো সুপার ডেলিগেটস নামে। ওখানে পার্টির যারা এলিট ধরনের কিছু অফিসিয়াল আছেন তারাই ঠিক করে দেন কে প্রার্থী হবেন, সেখানে পপুলার ভোটের কোনো এখানে মূল্য নেই। তারপরে রিপাবলিকান দলেও একই অবস্থা, কিন্তু রিপাবলিকানে আবার ডেমোক্রেটদের মতো এরকম সুপার ডেলিগেট ব্যবস্থা না করে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রার্থী চলে এসেছেন, অন্যদিকে ডেমোক্রেটদের কখনো এই অবস্থা হয়নি। তাহলে তারা প্রার্থী নির্বাচন করার পর নেক্সট স্টেপটা হচ্ছে যে ওই প্রার্থী ভাইস প্রেসিডেন্ট সিলেক্ট করলেন, এরপরে হচ্ছে সব স্টেটগুলোতে ভোট হলো। এখানেই সবচেয়ে বড় কন্ট্রাডিকশন বা সমস্যা আমি যেটা ডোনাল্ড ট্রাম্পের কথা দিয়েই পরিষ্কার করি। ডোনাল্ড ট্রাম্প যে বলছেন দ্য ইলেকশন ইজ রিগড, দ্য হোল সিস্টেম ইজ রিগড, যদিও উনি বুঝতে পেরেছেন পরাজয়ের আশঙ্কা করে বলছেন, কিন্তু ওনার কথার একটা ভিত্তি আছে। সেই ভিত্তিটা হলো যে ইউএসএর আমরা জানি 538টি ইলেকটোরেট ভোট আছে। তো ইলেকটোরেট ভোটটা আসলে কি? প্রত্যেকটি স্টেটে যতগুলি আমরা জানি যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা জনসংখ্যা অনুযায়ী যতগুলি আসন দেওয়া হয়, তার সাথে প্রত্যেকটি সিনেটের যতগুলি আসন যোগ করে 538টি আসন হয় পুরো আমেরিকাতে। এখন ব্যাপারটি হচ্ছে যে 2000 সালে যে ইলেকশন, ওটার একটা স্ট্যাটিস্টিক্স দিলেই পরিষ্কার হয়ে যাবে যে আল গোর কিন্তু জর্জ ডাব্লিউ বুশের চেয়ে পপুলার ভোট বেশি পেয়েছিলেন, কিন্তু উনি ইলেকটোরেট ভোট কম পাওয়াতে উনি পরাজিত হন জর্জ ডাব্লিউ বুশের কাছে পপুলার ভোটে জয়ী হওয়ার পরেও। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, কারণ ইলেকটোরাল ভোট যারা পপুলার, যারা নির্বাচন করেন জনগণ ইলেকটোরেট, বাংলাদেশের মধ্যে একবার এরকম হয়েছিল যে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন হয়েছিল, আওয়ামী লীগ ভোটের সংখ্যা আওয়ামী লীগের বেশি ছিল, কিন্তু আসন সংখ্যা আওয়ামী লীগের কম ছিল। এই কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারলো না, বিএনপি সরকার গঠন করলো। মানে পপুলার ভোটে আওয়ামী লীগ এগিয়ে ছিল, কিন্তু আসনের দিক দিয়ে আওয়ামী লীগ আবার পিছিয়ে। আরেকটা যে জিনিস নিয়ে আমেরিকানরা ডিবেট করে যে ইলেকটোরেট যারা ভোট দিচ্ছেন, ধরেন ইলেকটোরেটে ভোট দিচ্ছেন, অনেক ক্ষেত্রে তারা জনগণের যে মতামত সেটার কিন্তু রিফ্লেকশন অনেকটা থাকে না। আর তার থেকেও বড় সমস্যার সিস্টেমে সেটা হচ্ছে, ধরা যাক আমরা ফ্লোরাইডা স্টেট, যেটাকে আমরা সুইং স্টেট বলি, যেটার উপর অনেক সময় আপনার ইলেকশনের ফলাফল ডিপেন্ড করে, তো ওইখানে 29টি ইলেকটোরেট আছে। ধরা যাক ওখানে ডেমোক্রেটরা 25টি আসন পেলেন, রিপাবলিকানরা 4টি পেলেন, কিন্তু 29টি আসনই ডেমোক্রেটদের কাছে চলে যাবে, যেহেতু তারা বেশি আসন পেয়েছেন। আপনি বলতে চাচ্ছেন উইনার টেকস ইট অল। আপনি বলছেন যে মানে আমেরিকা যতই অন্য দেশকে গণতন্ত্র শেখাক না কেন, কিংবা গণতন্ত্রের বুলি দিক না কেন, তাদের ভোটিং সিস্টেমটাই গণতন্ত্র। আমেরিকান মানুষের মতামত, অনেকে আবার ভোটও দিতে পারে না। আমি একটু জানতে চাইবো, এই যে আমেরিকা বিভিন্ন সময় সে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে, হ্যাঁ, সব দলের সাথে আলোচনা করতে বলে, তো তাদের ইলেকশনে দুটি বড় দলের বাইরে কোনোদিনই, এটা নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে দুটির বেশি দল কেন আসছে না আমেরিকার মতো দেশে, যেটা 250 বছরের প্রায় বেশি হয়ে গেল, এত পুরনো ডেমোক্রেসির একটি দেশে যেটার কথা বলা হয়। প্রথমত হচ্ছে আমেরিকান যারা ফাউন্ডিং ফাদার্স আছেন, ওরা কিন্তু আপনার কনস্টিটিউশনের আর্টিকেল 2 এর সেকশন 1 এর ক্লজ 2তেই বলে দিয়েছেন যে ইলেকটোরাল ভোটের কথা, যে ইলেকটোরেট ভোট কত হতে পারে এটা নির্ধারণ করে দিয়েছেন অনেক আগেই। তারপরে যেটা আরেকটা হয়েছে যে দুইটা পলিটিক্যাল পার্টির বেশি কেন আসতে পারছে না, আমেরিকাতে সবসময় একটা ভেস্টেড ইন্টারেস্ট, কর্পোরেশনের ইন্টারেস্ট কাজ করছে। কারণ ইলেকশন যেটা হচ্ছে সেখানে যে মানি ফান্ড করা হচ্ছে সেটা কিন্তু কর্পোরেশনগুলি দিচ্ছে। যদিও ডেমোক্রেটরা বলছে যে আমরা মিডল ক্লাস পিপল বা যারা পুয়ার পিপল তাদের ইন্টারেস্ট দেখব, কিন্তু কর্পোরেশন বা যারা তাদেরকে ফান্ড করছে তাদের ইন্টারেস্ট তো তাদের সার্ভ করতেই হবে। আর ডোনাল্ড ট্রাম্প যেখানে নিজেই একজন কর্পোরেশনের মতো বিগ বিজনেসম্যান, তারপরও কেন দুটো পার্টি রয়ে গেছে, এটার একটি বড় কারণ হচ্ছে যে যেখানে সহজেই এই দুটো পার্টির ইলেকশনে নমিনেশন দিতে পারে, সেখানে অন্য থার্ড পার্টির জন্য এটা এমনভাবে করা হয়েছে যে খুবই টাফ, তারা মিলিয়ন ডলার খরচ করেও অনেক ক্ষেত্রে নমিনেশন নিতে পারছেন না। আচ্ছা, আমি একটু এবারকার আমেরিকান ইলেকশনে যে প্রচারণা, হ্যাঁ, অনেকটা আগলি হয়ে গেছে না, অনেকটা বাংলাদেশের নির্বাচনের যে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করে নানাভাবে, সেই রূপ আমরা দেখতে পাচ্ছি। আপনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্টুডেন্ট হিসেবে সবসময় কি আসলে আমেরিকান বা মার্কিন নির্বাচন এরকমই ছিল, নাকি এই নির্বাচন নিয়ে আমরা একটু বেশি কথা বলছি? এই নির্বাচনটাকে আসলে সবাই তো ব্যতিক্রম ধর্মী বলছে বিভিন্ন কারণে। এক হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রার্থী হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী, আরেকজন হচ্ছে হিলারি ক্লিন্টন প্রথম মহিলা পদপ্রার্থী।
তো আরেকটা জিনিস আমি বলবো যে এখানে প্রার্থীদের এই ধরনের আচরণ এটাও কিন্তু অনেকটা ভোটারদের, ডোনাল্ড ট্রাম্পেরটাও আমি যদি সং বেনিথ দ্য ওয়ার্ডস দেখি যে আসলে সে যেসব কথা বলছে সেটার একটা অন্তর্নিহিত তাৎপর্য থাকতে পারে, সেই ভয়েসটা কি, সেটা হয়তো এরকম হতে পারে যে উনি হোয়াইট মেল ডমিনেটেড আমেরিকান, যাদেরকে উনি মেজরিটি মনে করছেন, এলিট, তাদেরকে টার্গেট করে ওই কথা উনি বলে থাকতে পারেন। তো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প মানে ভোটারদের কনসিডারেশনটা কি, যে আমি ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান একজন সাপোর্টার যদি হয় ডোনাল্ড ট্রাম্পকে কেন ভোট দেবো, কি কি জিনিস কাজ করে? প্রথমত হচ্ছে যে প্রত্যেকটি মানুষের একটা ফিক্সড বিলিভ থাকে যে ওই যে পরিবেশে বড় হয়েছে, যে ধরনের বিশ্বাস ভ্যালিউস নিয়ে, ওটার উপর ভিত্তি করে সে কিন্তু ভোট দিবে। অনেক ক্ষেত্রে আরেকটা থাকে যে স্টিরিওটাইপ, যে আমেরিকানরা, মুসলমানরা মনে করবে যে আমাদেরকে সাপোর্ট দিবে এই ধরনের ভালো ডেমোক্রেট ক্যান্ডিডেট, রিপাবলিকান আসলে আমাদেরকে টেরোরিস্ট বলছে, যে স্টিরিওটাইপ ধারণা যে আমার প্রতি ক্ষতিকর, তাহলে এই ধরনের একটা কনসিডারেশনও কাজ করে। আরেকটা হচ্ছে ইডিওসিনক্রেটিক কনসিডারেশন, অনেকটা উদ্ভট, আমার যাকে খুশি ভালো লাগলো না, ব্যক্তিগত অযৌক্তিক কারণে আমি ভোট দিলাম, অথবা আমার বাবা ভোট দিয়েছে আমিও ভোট দিলাম, এই ধরনের কনসিডারেশন কাজ করে। কিন্তু এবার যেটা হয়েছে, আপনি যেটা বললেন খুবই রাইট, এটা খুবই রিগ্রেটফুল, কারণ এবারে ইলেকশনে দেখবেন আপনি একটা ইনোভেটিভ অ্যাপ্রোচ ফলো করা হয়েছে। 3টা ডিবেটে যদি ক্লোজলি মনিটর করেন, যাতে মানুষের মানে উল্লাসে যাতে সময়টা নষ্ট হয়, যথাসম্ভব বেশি সময় যেন ক্যান্ডিডেটরা পান, এই নিশ্চিত করার পরও এই আলোচনা কিন্তু দুই একটা মেইন ইস্যু, ক্লাইমেট চেঞ্জ, তারপর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, তারপরে মাইগ্রেশন, ইমিগ্রেন্টের যে ইস্যুটা, তারপরে এরকম ট্যাক্সের ইস্যুটা, এই দুই একটা ইস্যু ছাড়া বাকি আলোচনা কিন্তু সেই আপনার ওই ব্যক্তিগত আক্রমণেই সীমাবদ্ধ ছিল। কিন্তু কেন সীমাবদ্ধ হয়েছে? প্রথমত আপনি যদি দুইজনের রেজিউমে আমি দেখেন কেন সীমাবদ্ধ ছিল এই বিষয়টা আলোচনা আমরা শুনবো। আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর এসে আমরা শুনছি। দর্শক, ছোট্ট একটা বিরতি, নিশ্চয়ই কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াংনাট অনুষ্ঠানে। আজ আমরা কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার জন্য স্টুডিওতে আছেন আলামিন আবির, তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আলামিন, আবারও আমাদের অনুষ্ঠানে স্বাগত। আচ্ছা, বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম যে কেন এবারকার ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের প্রচারণা একটু, সবাই বলছে একটু অন্যরকম, অনেক বলছেন একটু আগলি, কারণ বলছি এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, যদি আমরা জীবন বৃত্তান্ত বা রেজিউমে দেখি হিলারি ক্লিন্টনের, তার বলা যায় যে জবের জন্য যেসব রেলেভেন্ট স্কিল, নলেজ, এক্সপার্টিস সবই আছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আপনি তুলনা করেন, হয়তো কিছু এক্সপিরিয়েন্স আছে, স্কিল আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জবের জন্য ইনকম্পিটেন্ট। অর্থাৎ আমেরিকার কমান্ডার ইন চিফ হওয়ার মতো ডোনাল্ড ট্রাম্প মনে হয় না কম্পিটেন্ট। এক্ষেত্রে এজন্যই অনেক ক্ষেত্রে উনি যেসব কথা বলেছেন, ব্যাড, রং, ডিজাস্টার, ওটা অনেকটা মনে হয় হয়ে গেছে যে প্রতি উত্তর হিসেবে, সেখানে কিন্তু কনস্ট্রাকটিভ আলোচনা হয়নি। লক্ষ্য করবেন যে যখন আপনার ক্লাইমেট চেঞ্জের ইস্যুটা চলে আসলো, উনি ক্লাইমেট চেঞ্জের ইস্যুটাকে পুরোপুরি হেসে উড়িয়ে দিলেন, মানে এটি কোনো ইস্যুই নয়। অথচ আমরা সবাই জানি ক্লাইমেট চেঞ্জ কতটা বাস্তব বর্তমানে বিশ্বের সব দেশে। এবং আরেকটি ইস্যু যেটা রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে বড় বিভাজন, এটা আমরা সবাই জানি কম বেশি, সেটা হচ্ছে যে আপনার অ্যাবর্শনের ইস্যুটা। আমেরিকাতে অনেকে ডেমোক্রেটরা মনে করে এটা একটা পার্সোনাল চয়েস, যে ফ্রিডম অফ ফ্রি কান্ট্রি, একটা ফ্রিডম অফ স্পিচের কথা বলা হয়, কিন্তু রিপাবলিকানরা মনে করে যে একটা ফিটাস বা একটা মানে ভ্রূণকে মেরে ফেলার কোনো অধিকার কারণ নেই। এটা একটা কিন্তু বড় ডিবেট আছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে এই যে এবারকার দুই প্রার্থী, হ্যাঁ, যে কোনো একজন অবশ্যই প্রেসিডেন্ট হবেন, হিলারি ক্লিন্টন অথবা ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমেরিকার লোকজনের মাঝখানে মধ্যেই মনে হয় এবারকার এই দুই প্রার্থীকে নিয়ে এক ধরনের কি বলবো যে আশঙ্কা আছে। কেউ একজন খুব ভালো, কেউ একজন খুবই খারাপ, এই বিষয়টা মানে দুজনকে খুব একটা আলাদা করতে পারছে না মনে হয় তারা। এবারের বিষয়টি হচ্ছে অনেক আমেরিকান তো, আমি যেটা ইলেকট্রাল কলেজ ভোট সিস্টেমের কথা বলি, অনেক আমেরিকান তো ভোট দেন না, অনেকের ভোটের মূল্যও নেই, সুতরাং অনেকে আবার ইলেকশন নিয়ে মজা করছেন ফার্স্ট। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যেই এবার প্রেসিডেন্ট হোক, তার জন্য অফিসে রান করা বা কোনো একটা ডিসিশন মেক করা খুবই টাফ হয়ে যাবে। কারণ প্রথমত হচ্ছে, আমরা যদি ইউএস এর গভর্নমেন্ট সিস্টেম দেখা প্রয়োজন, ইলেকশন প্রসেস নিয়ে আমরা কথা বলেছি এতক্ষণ, প্রথমত হচ্ছে আর্টিকেল 2-তে বলা হয়েছে ইউএস লেজিসলেটিভ, যেটা হচ্ছে কংগ্রেস, আর্টিকেল 2
2-তে বলা হয়েছে আপনার এক্সিকিউটিভ প্রেসিডেন্টের কথা এবং 3-তে বলা হয়েছে জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের কথা। এবং এই 3টি অর্গানের মধ্যে এমন চেকস অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত করা হয়েছে যে একজন যেন আরেকজনের উপর বেশি ইনফ্লুয়েন্স খাটাতে না পারে। আমরা যদি ধরে নেই ডোনাল্ড ট্রাম্প হলো, আমরা অনেক আশঙ্কা করছি খুব ভয়ঙ্কর কিছু হবে। আসলে বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। নরেন্দ্র মোদী যেমন তার ইলেকশন ক্যাম্পেইনের সময় বাংলাদেশ বা মুসলমানদের নিয়ে অনেক কিছু বলেছেন, বাস্তবে কিন্তু সেটা দেখা যায়নি। তো এই ক্ষেত্রেও আমার মনে হয় যে যিনি প্রেসিডেন্ট হবেন তাকে অনেক র্যাশনাল চয়েস নিতে হবে। উনি ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তেমন কিছু করবেন না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে, যেমন ধরেন আমরা সিআরআই কাউন্সিল ফর ফরেন রিলেশনসের একটা আর্টিকেলও ওখানে ওরা তুলে ধরেছে যে ডেমোক্রেট বা রিপাবলিকানদের মধ্যেও কিন্তু অনেক বিভাজন আছেন। তো এখন যিনি প্রেসিডেন্ট হবেন তাকে কিন্তু প্রথমত হচ্ছে সিনেটের স্ক্রুটিনাইজেশনের মধ্যেও কিন্তু তাকে পড়তে হয় আমরা law pass আমরা করার এবং সময়। আমেরিকার অনেকে বাংলা মানে যারা প্রবাসী বাঙালি তারাও বলছেন যে আসলে ডোনাল্ড ট্রাম্প যতটা আক্রমণাত্মক বলছেন প্রেসিডেন্ট হলে আসলে ততটা আক্রমণাত্মক হতে পারবেন না আমেরিকান সিস্টেমের কারণে। আমার একটু জানার ইচ্ছা অন্য জায়গায়, বাংলাদেশিদের জন্য এই নির্বাচনটা কেন তো গুরুত্বপূর্ণ ছোট করে যদি বলেন, এবং আসলে ট্রাম্প জিতলে কি হবে, হিলারি জিতলে কি হবে? প্রথমত বাংলাদেশিদের যদি আমরা এভাবে দেখি, বাংলাদেশে অনেকেই অভিবাসন প্রত্যাশী আমেরিকাতে, বা অনেকে অভিবাসী হয়ে আছে যেহেতু ওইখানকার ন্যাচারাল সিটিজেন না বা জন্মগতভাবে ওখানে বাংলাদেশের অনেক জন্ম নেয়নি। তাহলে আমরা প্রথমে প্রশ্ন হচ্ছে যে আমেরিকান আসলে কারা? আমেরিকান কি আজকে যারা ওয়াইল্ড মেড ডমিনেটেড আমেরিকান বা যারা হোয়াইট তারা কি আমেরিকান? তারা তো কেউই আমেরিকান নন। আমেরিকান হচ্ছে তারা যাদেরকে আমরা অনেকটা নেতিবাচক খারাপভাবে রেড ইন্ডিয়ান বলি, যেটা হচ্ছে আফ্রিকান কালার্ড পিপলদের ব্ল্যাক বলার মতো সমান খারাপ। তারা হচ্ছে নেটিভ ইন্ডিয়ান, তারা হচ্ছে আসলে আমেরিকান। পরবর্তীতে আমেরিকা যেহেতু একটা ফ্রি কান্ট্রি ছিল, ফ্রি মতবাদী ছিল, ব্রিটিশরা এসেছে, বিভিন্ন দেশ থেকে হোয়াইটরা এসে এখানে সেটেল করেছে। তারপরে বিভিন্ন জেনারেশন পাস হয়ে যাওয়ার পর তারা মনে করছে তারাই আমেরিকার আসল মানুষ, তারা আমেরিকান, কিন্তু তারা তো আমেরিকান না। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ ধারণা, আমেরিকাকে কিন্তু বলা হয় কালচারাল মেল্টিং পট, মানে হচ্ছে পৃথিবীর বিভিন্ন বর্ণ গোত্র ধর্ম নির্বিশেষে সব জায়গা থেকে এসে এখানে একত্র হয়ে গিয়েছে। এখানে ডাইভার্সিটিকে সেলিব্রেট করা হয়, এখানে এটাকে চ্যালেঞ্জ করা হয় না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথাটা রেটরিক হলো, এটা কিন্তু এই ধারণা মানে কালচারাল মেল্টিং পটের প্রতি একটা অ্যাটাক। এবং আমি মনে করি যে বাংলাদেশের যারা অভিবাসন প্রত্যাশী তারাও কিন্তু এটাকে খারাপভাবেই দেখবেন এই ধরনের আক্রমণাত্মক মন্তব্যের জন্য। আচ্ছা, আর একটা হচ্ছে যে এই যে মুসলিম ভোটার নিয়ে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্যগুলো আসছে, এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য আসলে কত শেষ পর্যন্ত ক্ষতিকর হবে কিনা? আর দুই নম্বর হচ্ছে যে এই যে হিলারি ক্লিন্টন হঠাৎ করে অনেক এগিয়ে ছিলেন, হ্যাঁ, কিন্তু আবার যখন যত নির্বাচন কাছে আসছে ততই যেন দুজন আবার সমান সমান হয়ে যাচ্ছেন। একজন নারী হিসেবে নারী প্রেসিডেন্ট হবেন, এই ব্যাপারটি কি আমেরিকানদের ভোটারদের, বিশেষ পুরুষ ভোটারদের এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে কিনা হিলারি ক্লিন্টনের ব্যাপারে? এটা একটা মানে যদি আমরা পার্সেন্টেজে হিসাব করি যে মেল ডমিনেটেড, মেল হোয়াইট মেল রুরাল এরিয়ার যারা, তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিচ্ছেন। তো তাদেরকে যদি আমি বাদ দিই তাহলে ওইখানকার মহিলারা আছেন, তারপরে আরবান এরিয়ার মহিলারা আছেন, তারপরে হচ্ছে নন হোয়াইট আমেরিকান আছেন, অনেক মাইনরিটি বললো তাদের সংখ্যা কিন্তু কম নয়, তারা কিন্তু অনেকেই হিলারি ক্লিন্টনকে ভোট দেবেন। এবং ইউএস ইলেকশন, গত লাস্ট ইলেকশন বা আগের ইলেকশনটা এমনভাবে হয় যে ক্লোজলি ফট ইলেকশন হয় এবং খুবই টাইট, 1% 2% খুব একটা ন্যারো মার্জিনের রেজাল্ট ডেলিভার্ড হয় আমরা জানি। তো এখানে হিলারি ক্লিন্টন নিয়ে আমি আরেকটা বলবো যে উনি কেন পিছিয়ে গেলেন হঠাৎ এগিয়ে থেকে, যে আমরা বারবার জানি যে আপনার ইমেইলের যে ইস্যুটা কিন্তু হিলারি চ্যালেঞ্জ করে বলেছেন শি ইজ ওপেন টু অল ডিবেটস। তারপর হচ্ছে যে এফবিআই প্রধান যেটা করেছেন এটা আসলে নিয়ম বহির্ভূতভাবে, কারণ নিয়ম অনুযায়ী কোনো এফবিআই ডিরেক্টর ইলেকশনের 60 দিন আগে এরকম কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না। এবং বিল ক্লিন্টনের একটি তারা নথি প্রকাশ করেছে একদম নির্বাচনের আগে যে একজন বিল ক্লিন্টন তার মেয়াদের শেষ দিনে তার ডেমোক্রেটের একজন বড় দাতার স্বামীকে, তিনি কর ফাঁকির একটা মামলা ছিল এবং এফবিআই প্রধান সাসপেক্ট ছিলেন, তিনি ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্সিয়াল পাওয়ার ইউজ করে। এটি কিন্তু একদম নির্বাচনের কদিন আগে তারা এই নথিটি প্রকাশ করেছে। কিন্তু আমরা ইলেকশনের একদম লাস্ট উইকে আছি এবং 7 দিনও নেই ইলেকশনের, বাকি নভেম্বর 8 তারিখে। তো এখানে কিন্তু আমরা একটা জিনিস সবাই ওভারলুক করে আছি, সবচেয়ে খুব বড় একটা স্ক্যান্ডাল যেটা জর্জ ডাব্লিউ বুশ করেছেন। ওনার সময় কিন্তু হোয়াইট হাউস থেকে বিলিয়নস অফ ইমেল এটা মানে বেমালুম গায়েব হয়ে গিয়েছে, এটা অনেকটা নিউজ উইকে এসেছে বড় করে। সেই ইস্যুটা আমরা কখনো আলোচনাতেও দেখলাম না, এটা কোনো মনোযোগই পাইনি, যেখানে আমরা সবাই হিলারির ইমেল স্ক্যান্ডাল নিয়ে খুব মানে আমি দেখছি যে কারচুপি বলেন, এই মিডিয়ার
কু বলেন সব কিছুর অভিযোগ করছে ট্রাম্প, কিন্তু কেন যেন সে মানে এসবের শিকার হচ্ছে যে হিলারি। এবং আরেকটা যদি এক্সাম্পল দেখেন, আসলে কিন্তু বিষয়টা ঠিক এভাবে না, মিডিয়ার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে রিসেন্ট কিছু সময় বা আমি রিসেন্ট বেশ কিছু বছর ধরে ইলেকশনে, যেমন গ্যারি হার্টের এক্সাম্পলটা খুব ফেমাস। গ্যারি হার্ট কিন্তু বেশ ফেমাস একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন এবং উনি জিতবেন এটা অনেকে নিশ্চিত ছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে ওনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল মনে করা হলো। তখন ইউএস মিডিয়া ওটা এমনভাবে প্রচার করলো যে গ্যারি হার্ট বললেন যে জার্নালিস্ট হ্যাভ টার্নড ইনটু অ্যানিমালস, তো আমি আমার ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য ইলেকশন থেকে উইথড্র করে নিলাম। আচ্ছা, এইখানে আমরা একটু জানার ইচ্ছা, মানে একটু কি বলবো, যে আমরা সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে দেখি তারা ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি ওপেন, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে অনেক বেশি ওপেন, কিন্তু প্রতিবারে যখন আমরা এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন আসে হঠাৎ করে যেন যেমন ট্রাম্পের এমন নারী কেলেঙ্কারি একটা বড় একটা ইস্যু হয়ে আসছে। ক্লিন্টনের সময় একটা বড় ইস্যু ছিল এই নারী কেলেঙ্কারির ব্যাপারটা, হঠাৎ করে মানে এইরকম একটা ওপেন দেশে নারী কেলেঙ্কারিটা হঠাৎ এত বড় ইস্যু হয় কেন নির্বাচনের সময়? তারা কি তাদের নিজে যাই করুক না কেন প্রেসিডেন্টকে একদম একদম কি বলবো যে শুদ্ধ একজন মানুষ হিসেবে দেখতে চায় কিনা? এটা হচ্ছে যদি আমেরিকান ড্রিম বলেন বা আমেরিকান আইডল বলেন, তারা অবশ্যই তাদের রিপ্রেজেন্টেটিভ এমন কাউকে দেখতে চায় যার কোনো স্ক্যান্ডাল নেই। এমনকি জন এফ কেনেডিকেও কিন্তু এফবিআই সবসময় নজরদারির মধ্যে রাখতেন, যার পরবর্তীতে উনি এটা জানতেন। তো আমেরিকা ইলেকশন সেন্ট্রিক আসলে একটা ট্রেন্ড হয়ে গিয়েছে মিডিয়া, বিশেষ করে আপনি অনেক দেখবেন যে অনেক কর্পোরেশন ওন মিডিয়া কিন্তু ইলেকশনে দুইটা পার্টিকে কভারেজ দিচ্ছে, থার্ড পার্টির কিন্তু এখানে আসার সুযোগ নেই। আর এমনভাবে মিডিয়া হয়তো ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে অনেক দেশের স্বার্থে পজিশন নিয়েছে, এবং মিডিয়ায় কিন্তু অনেক ক্ষেত্রে আপনি জানেন যে অবজেক্টিভিটি আর থাকে না, অনেকের পজিশন নিয়ে অনেক সময় ইলেকশনে কথা বলেন, কিন্তু তার মানে এই নয় যে ওই দল ক্ষমতায় এলে তারা সমালোচনা করবেন না খারাপ করলে। আচ্ছা, এই যে জরিপের কথা একটু আসতে চাই, এই যে হঠাৎ করে দেখা যাচ্ছে জরিপে দুজন সমান হয়ে যাচ্ছে, এটা কি একদম এই জরিপটা আসলে, হ্যাঁ, এই যে বিভিন্ন টেলিভিশনে বাংলাদেশে যদি বলি তাহলে বাংলাদেশে কিন্তু এই বিভিন্ন মিডিয়ায় যে জরিপগুলো আসে তারা কিন্তু খুব একটা আমরা আসলে খুব পাত্তা দেয় না রাজনৈতিক দলগুলো কিংবা ভোটারদের উপরে এই প্রভাবও আমার ধারণা খুব একটা বেশি না। কিন্তু আমেরিকায় এই মিডিয়ার যে বিভিন্ন মিডিয়ার যে জরিপগুলো, এই জরিপগুলো আসলে কতটা প্রভাব ফেলে বা ফেলবে মনস্তাত্ত্বিকভাবে? অনেকে এটা বলে থাকেন যে অনেক সময় পোলের রেজাল্ট আর ইলেকশনের রেজাল্ট কাছাকাছি হয়, তো সেই হিসেবে আমরা হিলারিকে বিজয়ী দেখতে পাই। কিন্তু এই পোলের রেজাল্টটা অনেক সময় তো বিভিন্ন মেথড ইউজ করা হয়, যেখানে আপনার ধরেন মার্জিন অফ এরর 5% থাকতেই পারে, 4%, তো মার্জিন অফ এররের এই 5 অনেক সময় তো 1%এও ইলেকশনে ভিক্টরি ডিসাইডেড হয়। তারপরে হচ্ছে যে এটা অনেক বিভিন্ন নিলসেন বা বিভিন্ন ধরনের কোম্পানি যারা সবসময় করে আসছে ওরা কন্ডাক্ট করে, এবং যারা পোলে পার্টিসিপেট করছে তারা কি আসলে ভোট দিচ্ছে, এবং তাদের ভোট, তারা তো ইলেকটোরেট কেউ নয়, ইলেকটোরেট কলেজ ভোট তো তারা দিতে পারছে না, কিন্তু এটা শুধুমাত্র একটা জনমত, যে পাবলিক পালসটা আপনি বুঝতে পারছেন যে মানুষ কি চায়। এগুলো খুব একটা তাহলে এই প্রভাব ফেলেন আপনি বলছেন না, অনেক সময় দেখা যায় সেটার একটা ইন্ডেক্স প্রভাব দেখা যায়, কিন্তু তার মানে এই নয় যে এখানে 51% হিলারি এগিয়ে আছেন মানে উনি প্রেসিডেন্ট হবেন। আমি আপনার একদম ব্যক্তিগত মতামত জানতে চাই, আপনার কাছে কি মনে হয় কে বেটার প্রেসিডেন্ট হতে পারেন, মানে ট্রাম্প, হিলারি? কারণ আমার আপনি কিছুক্ষণ আগে আপনি যেমন বলছিলেন অনেক আমেরিকান ইয়ার্কি করেই বলছে যে কেউ খারাপ কেউ ব্যাড, তো এই দুজনের মধ্যে আপনার কি মনে হয় যে আসলে কে ভালো প্রেসিডেন্ট হতে পারে আমাদের জন্য? আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলি, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকে মনে করছি যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে খুব ধ্বংসাত্মক কিছু করবে, ডিজাস্টার, হিটলারের সাথে তুলনা করছেন অনেকে। হ্যাঁ, আমি সেটা মনে করি না। আমি এটাও মনে করি না হিলারি ক্ষমতায় আসলে প্রেসিডেন্ট হলে খুব বিপ্লবাত্মক, মানে খুব বড় ধরনের কোনো চেঞ্জ হয়ে যাবে, আমেরিকার খুব বড় ধরনের উন্নতি হবে, সেটা আমি মনে করি না। কারণ আমি মনে করি যদি হিলারি জিতে যান, যে কেউ হওয়ার সমান সুযোগ আছে এটা আমি বলবো। তো হিলারি যদি জিতে যান তাহলে দেখা যাবে যে ডেমোক্রেট আগে যে পলিসি ছিল গত 8 বছর ধরে সেটারই ধারাবাহিকতা থাকবে, তার ডিবেটেও সেটার রিফ্লেকশন দেখা গেছে কথাতে, এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে সিরিয়াতে কিছু স্টেপ নিতে পারেন, এছাড়া অন্য ক্ষেত্রে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলে অবশ্যই তো কিছু ভিন্নতা থাকবে, কিন্তু সেই ভিন্নতা মানে এই নয় যে উনি নিউক্লিয়ার বম দিয়ে যুদ্ধ বাঁধিয়ে বসবেন, এরকম কিছু নয়। হয়তো উনি আমেরিকার যে ট্র্যাডিশনাল আপনার বেসগুলি আছে সেটা হয়তো সরিয়ে নিয়ে আসতে পারেন, মিডল ইস্ট থেকে উইথড্র করতে পারেন, হয়তো ইকোনমির দিকে উনি বেশি মনোযোগ দিতে পারেন, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত হতে পারে, কিছুটা একটা চেঞ্জ হবে, কিন্তু আমেরিকার ফরেন পলিসিতে কিন্তু কম বেশি একটা কনসিস্টেন্সি থাকেই। আচ্ছা, আমরা একদম শেষ দিকে চলে এসেছি, আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা হঠাৎ করে দেখছি যে এই নির্বাচনে অনেক কিছু, অনেকে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প হয়তো বাংলাদেশি রাজনীতি থেকে নিয়েছেন, যেমন তিনি বলছেন যে আমি নির্বাচন মানব যদি আমি জিতি। তো
তিনি মিডিয়া কুর কথা বলছেন, তিনি কারচুপির কথা বলছেন, সেটা বলছেন অনেকে আর কি করে বলছেন যে ডোনাল্ড ট্রাম্প আচ্ছা আমি এই প্রশ্ন যাওয়ার আগে একটা প্রশ্ন আছে, ফোন আছে, ফোনটা নিয়ে আসছি। নিশ্চয়ই। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? জি ভাই, ইসলাম আলাইকুম। আমি সৌদি আরব থেকে বলছিলাম। জি ভাই, ওয়াবা বলেন। আমি সম্মানিত উপস্থিত সম্মানিত ওনার কাছে আমার জানা খুবই আগ্রহ যে বাংলাদেশে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, দেশটা আমাদের। আওয়ামী লীগেরও না, বিএনপির না, কিন্তু বাংলাদেশের জিএসপির ব্যাপারে হিলারি বাধা সৃষ্টি করেছে এবং কি বিশ্ব ব্যাংকের যে পর্দা সেতুর জন্য টাকা দেওয়ার জন্য বিশ্ব ব্যাংক, IMF, এশিয়া উন্নয়ন এরা যে আগ্রহ দেখাইছে, সেখানে হিলারি সেটার বাধা দিয়া এটা ক্যান্সেল করে দিয়েছে। এরপরও দেশের বাইরে এবং দেশে বাংলাদেশের ভিতরে এরপরও সবাই হিলারির সমর্থক। এই ব্যাপারটা কি একটু বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনি বলতে চাচ্ছেন যে হিলারি বাংলাদেশের জন্য খুব একটা কি ইতিবাচক না, এমন একটা অভিযোগ করছেন। উনি যেটা বলছেন যে ওনার একটা ধারণা থেকে যে পদ্মা সেতু বা অন্যান্য ইস্যুতে হিলারির একটা ভূমিকা ছিল, কিন্তু এটা কিন্তু আমরা কনক্রিট কোনো প্রমাণ পাইনি। সেটা আমরা একটা মানে ধারণা আছে বা সন্দেহ করছি। যেমন আমরা ইরাক আক্রমণের সময় আশঙ্কা করেছিলাম যে এটা ভুল, মিথ্যা, সেটা বেশ কিছু বছর পরে আমেরিকা স্বীকার করেছে। যেহেতু প্রমাণ নেই সেহেতু আমরা এই ব্যাপারে মন্তব্য করা ঠিক না। কিন্তু হিলারির প্রীতি কেন বাংলাদেশে, প্রথমত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন হিলারির প্রীতি হয়তো এই কারণে ডোনাল্ড ট্রাম্প এত আক্রমণাত্মক দেখেই, কারণ বাংলাদেশিদের ওয়েলকাম করছে না। হিলারি যেখানে হিলারিকে আপনি খারাপ মনে করুন বা ক্রুকেট যাই বলুন বা ডোনাল্ড ট্রাম্পের ভাষায় ন্যাস্টি উইমেন বলুন, কোনো সমস্যা নেই। কিন্তু হিলারির অ্যাপ্রোচ, যেহেতু সে একজন ডিপ্লোম্যাট এবং 30 বছর ধরে একজন পাবলিক সার্ভেন্ট, ওনার অ্যাপ্রোচ সবসময় ব্যালেন্সড হবে, যেন ডোনাল্ড ট্রাম্প বিপজ্জনক যে কোনো দিকে চলে যেতে পারেন, কিন্তু হিলারি সেটা করবেন না। আচ্ছা, ধন্যবাদ। আমাদের সময় শেষ। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এই আলোচনা নিশ্চয়ই চলতে থাকবে, যত মার্কিন নির্বাচন কাছে আসতে থাকবে, এই আলোচনা নিশ্চয়ই আরও বাড়বে এবং 8ই নভেম্বর আসলে মোটামুটি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে হয়তো কিছুদিন পরেই, যে কে আগামী 5 বছরের জন্য শাসন করবেন আমেরিকা। এবং যেটি বলছিলেন যে বাংলাদেশের জন্য যে ভালো সেই আসুক, আমরা চাই যে যেই জিতুক না কেন বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক আরও ভালো হোক এবং আমরা আমাদের যে অগ্রগতি সেই অগ্রগতি তারাও অবদান রাখুক। এই প্রত্যাশা নিয়ে শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিউজের সঙ্গে থাকবেন।